আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। 418 জন হজযাত্রী নিয়ে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ সময় সকাল 8:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন হজযাত্রীরা। এরপর দ্বিতীয় ও ফ্লাইট মিলিয়ে প্রথম দিনে মোট 1235 হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল শাখাত হোসাইন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রাকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ কতটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং হজ যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানাবেন। মিতু, হজযাত্রীদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবে তারা অভিযোগ করেছিলেন তাদের কিছু জায়গা আসলে বসার জায়গা মহিলাদের সেটি অপরিষ্কার, সেটি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে এখানে মশা দেখা গিয়েছে, সেই মশারটি আসলে দূর করার জন্য এখানে কিন্তু মশার ওষুধ ছিটানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু এখন পর্যন্ত যে আজকের দিনে 14টি ফ্লাইট পরিচালনা করা হবে, তার 6টি ফ্লাইট এখন পর্যন্ত ছেড়ে গেছে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। হজযাত্রীরা কিন্তু এখানে শেষ সময়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে একে একে কিন্তু তারা এখান থেকে যানবাহনে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে বিমানবন্দরে। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলতে জানতে পেরেছি তাদের অন্যান্য কোনো সমস্যা নেই। তারা এখানে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করে তাদের পরিবারের সাথে বিদায় নিয়ে কিন্তু তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখান থেকে বিদায় নিচ্ছেন। আমরা এখানকার যে হজ ক্যাম্পের পরিচালক তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। তিনি বলেছেন যে প্রায় 100% যাত্রীর টিকিট এবং ভিসা প্রসেসিং সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিনি বলেছেন যে এখানকার যে হজযাত্রী রয়েছেন তাদের সেবায় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানকার যে স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যারা রয়েছেন এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কর্মীরা রয়েছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে কিন্তু এখানে কিন্তু আপনার এখানে হজ যাত্রীদের সার্বিক যে ব্যবস্থাপনা এবং শেষ সময়ের কাজ কিন্তু এখানে সম্পন্ন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এখানকার হজ যাত্রীরা তারা পরিবারের সাথে বিদায় নিয়ে অত্যন্ত আবেগঘন মুহূর্ত তাদের সমস্ত কাজ সম্পন্ন করে কিন্তু তারা বিদায় নিচ্ছেন। আমরা কথা বলে জানতে পেরেছি তারা বলেছেন যে তাদের এখানকার সব শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা সম্পন্ন করতে এখানকার ইমিগ্রেশন পুলিশ কিন্তু তারা যথেষ্ট আন্তরিকতার সাথে তাদের যে ইমিগ্রেশন সেটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করছেন আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে IMF সদর দফতরে শুক্রবার দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না, এটা চলতেই থাকবে আলোচনা। 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে এবং যত যেতে থাকবো আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। সবাই মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি
বাংলাদেশ নতুন সরকারকে তারা সমর্থন দিচ্ছে, নতুন সরকারের যে ম্যানিফেস্টো সেটার প্রতি তারা অ্যালাইন হয়েছে। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ দুপুর 3:30টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলি, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে সরকারের গত 2 মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও কথা বলবেন তারা। আজ থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ সম্মেলন। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য বাড়াতে এই সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সম্মেলনে অংশ নিতে সার্ক চেম্বারের বর্তমান সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ইসলামাবাদে পৌঁছালে পাকিস্তানের ব্যবসায়ী ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে বরণ করেন। আজকের সম্মেলনের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বাড়বে বলে আশা করেন সার্ক চেম্বারের সভাপতি জসিমউদ্দিন। প্রতিনিয়ত বাড়ছে জ্বালানি তেলের সংকট। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছে গ্রাহকরা। পেট্রোল পাম্পগুলোতে দিনরাত দাঁড়িয়ে থেকেও চালকরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত তেল। ক্ষোভ জানিয়ে চালকরা বলছেন, তেল সংকট প্রতিনিয়ত বাড়ছে, সরকারের পক্ষ থেকে নেই কোনো কার্যকর পদক্ষেপ। পাম্প মালিকরা বলছেন, তেল না থাকায় চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা যাচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদগেট তালুকদার ফিলিং স্টেশনে আছেন সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিপুল, রাজধানীর পাম্পগুলোতে তেলের সরবরাহ কেমন দেখছেন এবং সেই সঙ্গে চালকদের কোনো অভিযোগ আছে কিনা? মিতু, যেভাবে ভোগান্তিটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন পেট্রোল পাম্প ঘোরার পরে, অর্থাৎ রাজধানীর যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোর চিত্র কিন্তু একই চিত্র। এই মুহূর্তে আমি আছি যে আসাদ গেটের যে এলাকাটি রয়েছে তালুকদার পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের চিত্র যে আপনাকে দেখাতে চাই। এই পেট্রোল পাম্পটি এখন বন্ধ আছে, অর্থাৎ তেল দেওয়া বন্ধ রয়েছে, অর্থাৎ তারা সারাদিন এখানে বন্ধ রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এটা বিকাল হয়তো দিতে পারবে না। তারা বলছেন সন্ধ্যা 6টার দিকে হয়তো তেল আসলে সেটা গ্রাহকদেরকে দিতে পারবে। অর্থাৎ তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন মালিক পক্ষ থেকে, যে আসলে যেখান থেকে তেল আসার কথা সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ তেল না পাওয়ার কারণে এই সংকটটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পাম্পগুলোতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন বাইকার হতে শুরু করে চালকরা এখানে এসে ভিড় করছেন এবং আমরা এখানে যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন গতকাল রাত থেকে এই পাম্পের সামনে তারা দাঁড়িয়ে আছেন এবং এখনও পর্যন্ত তেল পাচ্ছে না। এই ধরনের পরিস্থিতি আমরা গত কয়েকদিন ধরে সৃষ্টি হতে দেখেছি এই তালুকদার পাম্পটিতে এবং তারা বলছেন সন্ধ্যা নাগাদ যদি তাদের গাড়িতে করে তেল আসে তাহলে তারা গ্রাহকদের তেল দেওয়া হবে। সে সাথে মিত্র আরেকটা বিষয় জানিতে চাই যে এই কিছুক্ষণ মধ্যে আমরা জানতে পেরেছি এখানে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসবেন পরিদর্শনে। অর্থাৎ এখানে আসাদ গেটের 2টি পাম্প উনি পরিদর্শন করবেন এবং এখানে যারা রয়েছে চালকরা যারা ভোগান্তি পোহাচ্ছে তাদের সাথে কথা বলবেন, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা যতটুকু জানতে পারছি তালুকদার পেট্রোল পাম্প এবং সোনার বাংলা যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে তিনি কিছুক্ষণের মধ্যে পরিদর্শনে আসবেন, এমনটা আমরা জানতে পেরেছি। সেই সাথে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মানুষের যে লাইন এবং যে চালকদের যে ভোগান্তির যে চিত্রটি সেটি একেবারে রাস্তায় দেখা যাচ্ছে। আমরা সেখানে আপনাকে জানাতে চাচ্ছি যে এদের ভোগান্তির যে বিষয়টি গল্পটি তারা বলছেন যে আসলে তেল সংকট সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও যে সংকট নেই, কিন্তু আসলে বাস্তবে তার চিত্র একেবারে ভিন্ন। তারা বলছেন যে আসলে এই পাম্পগুলোর যে ভোগান্তি তারা পোহাচ্ছেন এবং সময় গড়াচ্ছে, রাত থেকে দিন, দিন থেকে রাত, তাদের যে জীবনযাত্রার একটা বিশাল একটা প্রভাব পড়েছে, তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং আমরা যদি বলতে চাই যে আসলে আসাদ গেটের যে লাইনটি একেবারে এখানে পুরানো যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে সেখানে পর্যন্ত ছড়িয়ে পড়েছে, অর্থাৎ
পেট্রোল পাম্পটি বন্ধ, কিন্তু তারপরও যে গাড়ির যে লাইন আমরা দেখতে পাচ্ছি, এর একটি মাত্র কারণ হচ্ছে আসলে অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে গিয়েও তারা তেল পাচ্ছে না। সেই ভোগান্তির চিত্র পরিদর্শনে আসছেন ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির। আমরা যতটুকু জানছি ইতিমধ্যে তার নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি ইতিমধ্যে এসে পৌঁছেছে, অর্থাৎ যেখান থেকে লাইনটা শুরু হয়েছে একেবারে গণভবনের ওই সাইড ওই দিক থেকে, সেখানে উনি হয়তো নেমেছেন, কারণ আমাদের মাধ্যমকর্মী এবং অন্যান্য যারা নেতাকর্মী রয়েছেন এগিয়ে যাচ্ছেন তার সাথে অত দেখা করার জন্য। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে এখানকার যারা পেট্রোল পাম্পের মালিক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই যে ভোগান্তির যে চিত্রটি, সরকার আরও একটু যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং তাদের যে তেলের যে সংকট সেটি যদি না থাকে সেটা বিষয়ে কথা বলতে হবে। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য প্রয়োজন, আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। এদিকে জ্বালানি তেলের আরো খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। মনির, জেলাতে জ্বালানি তেলের জন্য ভোগান্তি কেমন দেখছেন এবং তেল সরবরাহ কেমন সেখানে জানাবেন। হ্যাঁ মিতু, সারা দেশে ফজরের আজানের পর থেকে পেট্রোল পাম্পগুলোতে বাইকারদের থাকছে উপচে পড়া ভিড়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর নতুন রাস্তা মোড় এলেনা পেট্রোল পাম্প। এই পাম্পে এসে দেখেছি দীর্ঘ লাইন, প্রায় আধা কিলো ডাইনে, আধা কিলো বাই, অর্থাৎ 1 কিলো লাইন লক্ষ্য করা যাচ্ছে এই পেট্রোল পাম্পে। এই পেট্রোল পাম্পে এসে দেখেছি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি একজন চাকুরিজীবীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে তিনি ফজরের আজানের পরে এসেছেন কারণ তার অফিসে যেতে তেল প্রয়োজন। আমি কথা বলেছিলাম আরেকজনের সাথে, তিনি বলেছেন তিনি গতকাল রাত্রে ডিউটিতে যাওয়ার সময়, অর্থাৎ রাতে গাড়ির সিরিয়াল দিয়ে রেখে গেছেন, এখন এসে তিনি তেল নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন। তবে আমি যেটা পেট্রোল পাম্প এই কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি, তাদের এই পাম্পে আজ অকটেন দিয়েছে 4,500 লিটার, পেট্রোল 2,000 লিটার এবং ডিজেল 4,500 লিটার, অর্থাৎ 11,000 লিটার তাদের এই পেট্রোল পাম্পে তেল দিয়েছে। তবে তারা যে কথাটি বলছেন, তাদের এই পাম্পে অন্ততপক্ষে 25,000 লিটার তেলের প্রয়োজন বলে তারা জানিয়েছেন। সেই সঙ্গে তারা একটি কথা বলেছেন যে শহর নয়, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন বাইকাররা এসে তাদের এই পেট্রোল পাম্পে সারিবদ্ধভাবে তেল নিচ্ছেন এবং এই পাম্প থেকে তেল নেওয়ার পরে অন্য পাম্পে যাচ্ছেন। এইভাবেই কিন্তু অনেকেই নতুন নতুন ব্যবসায়ী তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন। তারা বলেছেন অনেকে এই পাম্প থেকে তেল নিয়ে সেই তেল বোতলে বাসায় রেখে আবার এসে তেল নিচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে খুলনা সহ সারা দেশের যে তেলের জন্য হাহাকার, বিশেষ করে কৃষি মৎস্য শ্রমিকরা, যারা কৃষক, তারা কিন্তু এই মুহূর্তে অনেকটা বিপাকে পড়েছেন। মৎস্যজীবীরা অনেকে বিপাকে পড়েছেন কারণ তাদের গ্রাম অঞ্চলে তেল পৌঁছাচ্ছে না বলে তারা জানিয়েছেন। কারণ এজেন্সিতে পূর্বে যে তেল দেওয়া হতো, এজেন্সিগুলোতে কিন্তু বর্তমান তেল পাচ্ছে না, যার ফলে কিন্তু কৃষক এবং মৎস্যজীবীরা অনেকটা বিপাকে পড়েছেন বলে তারা জানিয়েছেন। সেই সঙ্গে পেট্রোল পাম্প আশা করছি দ্রুতই এই সমস্যার কোনো একটি সমাধান আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মৃত্যু হয়েছে 5 জন শিশুর। একই সময় নতুন করে হামে আক্রান্ত হয়ে 127 জন এবং হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1115 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত ও মারা যায় ঢাকা বিভাগে এবং মৃত্যু হয় বরিশাল বিভাগে। এদিকে হাম ও এর উপসর্গের রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়াতে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাজশাহীতে তাপমাত্রা বেশি, তো হামে আক্রান্ত রোগীর পাশাপাশি তাপমাত্রায় আর কোনো রোগের প্রাদুর্ভাব বাড়ছে কিনা জানাবেন। মিতু, আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কমলেও আমরা দেখতে পাচ্ছি যে উদ্বেগজনক হারে কিন্তু হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেক শিশুই ভর্তি হচ্ছে এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে প্রায় 24 জন শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে কিন্তু আবার নতুন করে ভর্তি হয়েছে এবং চিকিৎসকরা বলছেন যে এখন যেহেতু গরমের সময়, তীব্র গরম কিন্তু রাজশাহীতে বিরাজ করছে, এর ফলে অনেক শিশুর কিন্তু আসলে শরীরে তীব্র জ্বর থাকছে, নাক দিয়ে পানি পড়ছে এবং লাল
লাল ফুসকুড়ি দেখা যাচ্ছে শরীরে। অনেকে অভিভাবকরা মনে করছেন হয়তোবা এটি সাধারণ কোনো বিষয়, তবে চিকিৎসকরা বলছেন এই যে উপসর্গগুলি সেগুলো অবহেলা না করে তারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলছেন এবং বলছেন যে সমস্ত শিশু মূলত অপুষ্টিতে ভুগছে এবং ভিটামিন এর ঘাটতি রয়েছেন তারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন এবং যাদের হামের উপসর্গ রয়েছে তাদের মধ্যে যাদের ডায়রিয়া এবং নিউমোনিয়া রয়েছে তারা সব থেকে বেশি ঝুঁকিতে পড়ছেন এবং এই ক্ষেত্রে শিশুদের অনেকেরই আইসিইউ প্রয়োজন হচ্ছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আসলে চিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক শিশুই তাদের অভিভাবকদের সাথে আসছেন এখানে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছে এবং আপনি এই পারে আমার একটি হাতের বামে দেখতে পাচ্ছেন যে এক শিশু কিন্তু এরই মধ্যে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছে। এমন চিত্র পুরো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ডগুলিতে বিরাজ করছে। মিতু, ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সব।